হ্যালো হ্যালো। সত্যি কথা বলতে শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন? শোনা যাচ্ছে আওয়াজ? হ্যালো হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছেন আওয়াজ? হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যালো, শুনতে পাচ্ছেন আপনারা? আচ্ছা, দেখুন সত্যি কথা বলতে লাইভে আসার মতো মানসিকতা একদমই নেই, মানে কোনো ধরনের মানে ইচ্ছেই করছে না যে লাইভে আসি, বা কোনো এক দমবন্ধকর পরিস্থিতির মধ্য দিয়ে আমরা যাচ্ছি। কিন্তু আজকে সন্ধ্যের পর থেকে কেন জানি না খুব রাগ এবং খুব কষ্ট হচ্ছিল, যখন দুপুরের দিকে ওই আমাদের সহযোদ্ধা সুবল সোলেনের খবরটা পেয়েছি। এবং শুধু সুবলবাবু নয়, আমাদের কাছে অনেকেই ফোন করছেন বা মেসেজ করছেন, বা শুধু ওনারা করছে বলেন নয়, আমরা নিজেরাও এই একই যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছি। মানে এতটা কষ্ট হচ্ছে, এতটা অপমানিত বোধ হচ্ছে, এতটা অসহায় বোধ হচ্ছে, যা ভাষায় ব্যক্ত করার মতো পরিস্থিতি আর নেই। সেই জন্য মনে হয় আমরা খুব, মানুষের আঘাত যখন খুব গভীর হয় না, তখন চোখের জলও মনে হয় আর বেরিয়ে আসে না, তখন বাকরুদ্ধ হয়ে যায়, মানুষ স্তব্ধ হয়ে যায়, মানুষের কোনো আর অভিব্যক্তি থাকে না, প্রকাশ পায় না। আমরা মনে হয় সেই অবস্থার মধ্য দিয়েই যাচ্ছি এখন। তো প্রথমেই একটা দুটো কথা আগে বলে নিই, যে প্রথমে যে প্রশ্নটা অনেকের থাকে যে আমাদের রিভিউ সংক্রান্ত কোনো খবর আছে কিনা। সত্যি কথা বলতে এখনো পর্যন্ত আমাদের কাছে রিভিউয়ের যে কি স্ট্যাটাস বা কবে সেটা আসতে চলেছে তার রায়, কোনো খবর নেই। এবং একটা কথা আপনাদেরকে জানাই, আমাদের কাছে কোনো খবর থাকলে আপনাদের কাছে জানানো আমাদের দায়বদ্ধতার মধ্যে পড়ে। সেটা যে খবরই হোক, সেটা আমাদের জন্য ভালো হোক বা আমাদের জন্য মন্দ হোক, যে খবরটা সত্য, যেটা প্রকাশ, যেটা আমরা পাবো, সেটা আমাদের সবার মধ্যে সবাইকে জানানো আমাদের দায়িত্বের মধ্যে পড়ে, আমাদের সহকর্মীদের কাছে দায়বদ্ধতার মধ্যে পড়ে। একটা জিনিস আপনারা সবসময় মনে রাখবেন, অনেক কিছু বলতে পারে, কিন্তু সেই কাবুলিওয়ালার সেই রহমতের একটা কথা ছিল যে সেও পিতা আমিও পিতা। আমার তো বারবার মনে হয় যে আমরা এই 15,403 জন, সে যে মঞ্চেরই হোক, যে সংগঠনেরই হোক, সেও চাকরিহারা, আমিও চাকরিহারা, চিন্ময়ও চাকরিহারা, মেহবুবও চাকরিহারা, সাধারণ যাদের নাম আমরা জানি না তারাও সবাই চাকরিহারা। এখানে আর কোনো বিশেষ বিভেদ নেই। তাই যন্ত্রণাটা সবারই বেশি, সবারই প্রচণ্ড। এবং যন্ত্রণাটা তো আমাদের হয়তো আর একটু বেশি। কেন? সামনে থেকে আপনারা ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক আমরা একটু দায়িত্ব নিয়ে ফেলেছিলাম বা নিয়েছি। সেই জন্যে এত লড়াই করার পরও, এত লাথি খাওয়ার পরও, এত সংঘর্ষ করার পরও, আইনি লড়াইয়ের পরও আমাদের জন্যে ভালো কিছু করে উঠতে পারলাম না আমরা, বা আমাদেরকে করতে দেওয়া হলো না। এই সরকার এবং এই বিচার ব্যবস্থা আমাদেরকে ন্যায্য, আমাদের যেটা পাওনা, সেটা আমাদেরকে পেতে দিল না। আমি অদ্ভুত একটা জিনিস ভাবছি, এই বাংলা কোথায় যাচ্ছে, কোথায় যাচ্ছে? যেখানে একজন ভোটারের নাম কাটা পড়লে নাকি বলে
ইলেকশন কমিশনের অফিস ঘেরাও হয়ে যাবে একজনেরও নাম কাটা পড়লে। আপনাদের চুরির জন্য, আপনাদের অপদার্থতার জন্য, আপনাদের লোভের জন্য এতজন যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের চাকরি চলে যাচ্ছে, চাকরি চলে গেছে। আমরা রিভিউতে আশা করছি, নেগেটিভ হবে কি পজিটিভ হবে জানি না। এই মুহূর্ত পর্যন্ত তো আমরা এখনো আগের অবস্থাতেই রয়েছি। তাহলে আপনাদের কি ঘেরাও করা উচিত? একটা ভোটারের নাম কাটা পড়লে যদি আপনি কমিশন ঘেরাও করবে বলেন, তাহলে এতগুলো যোগ্য শিক্ষক শিক্ষাকর্মী, এতগুলো পরিবারের জীবন অন্ধকার করে দেওয়ার জন্য কোনটা ঘেরাও করলে উচিত বলে মনে করেন? পরিষ্কার কথা করে বলছি, শাসন ক্ষমতায় আছেন বলে আপনারা চুরি করার লাইসেন্স পেয়ে যাননি। এই বাংলার মাটিতে আপনারা জন্মেছেন মানুষের সেবা করবেন বলে। কি সেবাটা করেছেন? চুরি সেবা করেছেন। চুরি। এতগুলো মানুষ দিনের পর দিন এক অসম্ভব যন্ত্রণায় কাতরাচ্ছে, অনিশ্চিত ভবিষ্যতে কি ঘটবে সেই যন্ত্রণায় কাতরাচ্ছে, আর আপনারা নিষ্ক্রিয় থেকেছেন। যেখানে উদ্যোগ নেওয়ার কথা সেখানে উদ্যোগ নেননি। আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা লড়াই করেছি, আমরা হাইকোর্টে লড়াই করেছি, সুপ্রিম কোর্টে লড়াই করেছি। হাইকোর্টে বর্তমান কেসে, প্রথম দিকে তো আমরা হাইকোর্টে ছিলাম না। আমরা রিভিউয়ের কেসটাকে দুবার তিনবার বেশ কয়েকজন উকিল দিয়ে আমরা সেটাকে মেনশন করিয়ে সেটাকে হিয়ারিংয়ের মানে ক্লোজডেরই হোক সেটাকে তুলেছি, যাতে আরও দেরি না হয়ে যায়। তখন কিছুজন বলছিলেন যে রাজ্য সরকার তোলেনি, আমরা কেন তুললাম? আরে ওনারা তুলতে চাইছেন না, হয়তো ওনারা তুলবেন না। আমাদের দায়টা বেশি, সেই জন্য আমরা তুলেছি। আমরা চাই আমাদের ন্যায্য বিচারটা আমরা যত দ্রুত পাই। আমরা হাইকোর্টেও কেস করেছিলাম গেজেট নিয়ে, বিভিন্ন বিষয় নিয়ে, কিন্তু হাইকোর্টে শোনেনি। এবং কালকের মধ্যেই আশা করি আমাদের যে এসএলপিটা হওয়ার কথা ছিল সেটা ফাইল হয়ে যাবে কালকের মধ্যেই। আর এর ব্যাপারটা আরও কিছুদিন টাইম লাগতে পারে, কেন ওটার প্রসেসগত কিছু জটিলতা আছে। আগে এসএলপিটা কালকের দিকে হয়ে যাবে, তারপরে বাকিটা পরে হবে। অনেকেই বলছেন অমুক করলেন না, তুমুক করলেন না, 17 তারিখের ওটা করলেন না। অনেকে তো অনেক কিছুই করেছে, আমরা তো অনেক কিছুই করেছি। সুপ্রিম কোর্ট আমাদের কথা শুনেছে? হাইকোর্ট আমাদের কথা শুনেছে? কোনটা শুনেছে বলুন তো? আপনি যে দোষী সেটা পর্যন্ত বলতে পারেনি। আপনি যে দোষী, আপনার চাকরিটা যে কেন যাচ্ছে সেইটা পর্যন্ত আপনাকে বলতে পারেনি। ইউ আর নট স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড, এই বলে দায় এড়িয়ে গেছে। আর আপনাদেরকে কিছু আমি বলতে চাই না, কিছু জন আছে অবুঝ আছে। আমার পিঠে এখন এই যে রাস্তায় ঘোষ হয়েছিল তার এখনো দাগ আছে, বুঝলেন না? পুলিশ যে লাঠিটা মেরেছিল এখানে মেরেছিল। আমার এখনো পর্ষদের শোকজ লেটার, থানার ডাক দিয়েছিল, তার লেটারগুলো আমার চিন্ময় মেহবুবের নামে আছে। আর যারা আমাদের নিয়ে প্রশ্ন করে তারা কারা? যারা আজ থেকে 4 মাস আগে থেকে পড়াশোনা শুরু করেছে বাড়িতে, তারা আমাদের নিয়ে প্রশ্ন করে। আর আমরা রাস্তার আন্দোলনে দিনের পর দিন পড়ে থেকেছি। আবার সেখানেও অন্য যুক্তি আছে, আমি বলতে চাই না, কিন্তু কষ্ট যন্ত্রণাগুলো আমাদের নিজেদের মধ্যে ভাগ করে নিচ্ছি। আপনার আমার কাছে কোনো উপায় রেখেছে? আমরা সব রকমভাবে চেষ্টা করেছি, কিন্তু আপনি যদি বিচার ব্যবস্থা যদি ভেবে নেয় যে আমি বিচার করব না, বিচার দেবো না, ওদেরকে দোষী প্রমাণ না করে ওদের চাকরি কেড়ে নেওয়ার ব্যবস্থা করব, আমি কি করব? আজকে ক্ষুদিরাম বসুর জন্মদিন, সম্ভবত মনে হয় এই বাংলায় আবার ক্ষুদিরাম, আবার বিনয় বাদল দীনেশের প্রয়োজন হয়ে উঠেছে। অত্যাচারের যখন চরম সীমা হয়, মানুষ যখন ন্যায় পাওয়ার আশায় আদালতের কাছে করজোড়ে ভিক্ষা চায়, ব্যর্থ হয়, যখন আর কোনো উপায় থাকে না, অন্যায় না করেও শাস্তির বিধান হয়,
আর এই চোর সরকার, চোর কমিশন এতগুলো বছর পরে, কারো 40, কারো 42, কারো 45, ম্যাডামরা যে 10 বছর আগে 8 বছর আগে পরীক্ষা দিয়েছিল, তাদের কারো বাড়িতে নতুন কচি কাচারা রয়েছে, ছেলেমেয়েরা রয়েছে, তাদেরকে রেখে এই বয়সে পড়াশুনো করা সম্ভব? চাকরি পাওয়া সম্ভব? উনি বলছেন চাকরি হারাদের জন্য নতুন পরীক্ষার মাধ্যমে চাকরি ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করেছি। তাহলে আপনার কোথায় গেল ABCD প্ল্যান? ABCDE আপনি একদম বলেই দিতে পারতেন যে আমার কাছে একটা প্ল্যান আছে, E, দ্যাট ইজ এক্সামিনেশন। বাঙালির চূড়ান্ত শুধু আমাদের সঙ্গে অন্যায় হচ্ছে নয়, সমাজের বাকি দিকগুলোতে খেয়াল করে দেখুন। যদি সচেতন বিবেক হয়, বিচার পাচ্ছে না কিন্তু কেউ। এবং আমি বলবো, অনেকেই এই নতুন পুরনোর একটা, যেমন অযোগ্য যোগ্যের গুলিয়ে দেওয়ার চেষ্টা হয়, তেমন এই নতুনদের সঙ্গে আমাদেরকে গুলিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে। আরে নতুনরা তো পরীক্ষা দেবে, আমরা তো দাবি করছি ওদের জন্য নতুন SSC হোক, ওরা পরীক্ষা দিক। যে যন্ত্রণা আমরা পড়েছি, আমরা চাই না আমাদের ভাই বোনেরা আমাদের সঙ্গে জড়িয়ে আবার এই আইনি জটিলতায় আসুক। ওরা যারা অপেক্ষা করে বসে রয়েছে নতুন পরীক্ষা দিয়ে চাকরি করবে বলে, তাদের জন্য নতুন SSC হোক, কিন্তু আমাদের সঙ্গে জড়িয়ে দেওয়া কেন? কেন আমাদেরকে আবার নতুন পরীক্ষার ব্যবস্থা মধ্যে ঠেলে দেওয়া এবং আবার এই সবার মধ্যে ঠেলে দেওয়া? আমরা কেউ পরীক্ষা দিতে চাই না। আমি এটা মনে প্রাণে বিশ্বাস করি। অনেক অনেক অবোধ আছে, অনেক বেবোধ আছে। ভাষাটা হয়তো এরকম শোনাচ্ছে বলে বলবেন, কিন্তু খুব দৃঢ়ভাবেই বলছি। এবং আমি এটা বিশ্বাস করি, এই 15,403 জন সবাই তো আর এই যোগ্য মঞ্চের সঙ্গে সংযুক্ত নয়, কিন্তু আমি এটা বিশ্বাস করি এই 15,403 জনের একজন শিক্ষক শিক্ষিকাকেও পাবো না যে নতুন পরীক্ষায় বসতে চায়, সে যে মঞ্চেরই হোক। কিন্তু কি বলে দেওয়া হয়, ওরা পরীক্ষা চলছে, এরা। আরে বাবা, কেউ চায় না। আপনাকে বন্দুকের নল মাথায় ঠেকিয়ে এমন একটা পরিস্থিতি তৈরি করা হয়েছে, এমন এর দায় রাজ্য সরকার এবং এর দায় বিচার ব্যবস্থা। তারা বাধ্য করছে আমাদের কাছে আর কোনো উপায় নেই। উপায় একটাই আছে, যখন মানুষ বিচার পাবে না, যখন হাতে অস্ত্র তুলে নেবে, মানুষ যখন জনগণের আদালতে বিচার করবে, তখন সেটাই মনে হয় শেষ উপায় ছেড়ে রেখেছে। হ্যাঁ জানি, এই কথাগুলো বললে অনেকের অনেক কিছু মনে হবে, কিন্তু আমাদের কাছে আর মনে হয় কোনো উপায় আপনারা ছেড়ে রাখেননি। ইউনিভার্সিটির যে গোল্ড মেডেলিস্ট নিজে হাতে গোল্ড মেডেলটা নিয়ে গর্ব করত, নিজের পরিশ্রমের, নিজের মেধার অর্জিত সম্মানটা নিয়ে, আজকে সে বলতে বাধ্য হচ্ছে আমি অস্ত্র তুলে নেব। কেন বাধ্য করছে? এই রাজ্য সরকার, এই বিচার ব্যবস্থা বলতে বাধ্য করছে। $15,403 জন, তার সঙ্গে প্রায় 3,300 কাছাকাছি শিক্ষাকর্মী, যাদের কোনো দুর্নীতির কোথাও নাম নেই। বারবার বলছি, আপনি প্রমাণ করতে পারছেন না, বলতে পারছেন না। সত্যি আজকে আর এখন আর হয়তো বলার পরিস্থিতি নেই, কিন্তু যন্ত্রণাগুলো যখন মনে হয় না, দুপুরের দিকে আমি এই সুবলবাবুর খবরটা পাওয়ার পর থেকে অনেকের ফোন আসছে, মেসেজ আসছে, তো বলছে স্যার পাগল হয়ে যাব, বলছে দাদা পাগল হয়ে যাব, আর পাচ্ছি না, এই উত্তেজনা নিতে পারছি না, এই চাপা, এই কষ্ট নিতে পারছি না। আর আমাদের কাছেও বলার মতো কিছু নেই যে আপনাদেরকে জানাবো, কারণ আমরাও কোনো খবর পাচ্ছি না, আমরাও কি হবে জানি না। অনেক অসভ্য লোক আছে, কিছু অসভ্য লোক আছে যাদের নিজেদের কিছু করার ক্ষমতা নেই, তারা বলে বেড়ায় যে ওরা জানে, ওরা বলছে না। আরে সেই 22 এপ্রিলের পর 23 এপ্রিল থেকে আপনারা আমাদের সঙ্গে আছেন, আমাদের উপরে বিশ্বাস রেখেছেন, কিন্তু ওই কিছু বেবদের দল যারা উল্টো পাল্টা বলে বেড়াচ্ছে, আমার সহকর্মীদের, আমার সহযোদ্ধাদের সঠিক খবর দিতে আমরা বাঁধবে কেন? আমরা পেলে তো নিশ্চয়ই জানাবো। আচ্ছা আমরা ছেড়ে দিন, বাকি কেউ কি পেয়েছে কোনো খবর?
আর যে বলছিল শুক্রবার বেরোবে, বেরিয়েছে কি? আসলে সবাই কষ্টে আছেন, ওই জন্য কিছু বলতে চাই না, ওই জন্যে আমরা খুব একটা এখন আসতে চাই না। এখন একটা গ্রুপে কোনো কিছু পোস্ট করলেই তখন বলবো হয় নেগেটিভ হয়ে গেছে রে বাবা। আরে নেগেটিভ হয়েছে কি পজিটিভ হয়েছে কিছুই জানি না, জানি না। নেগেটিভ হয়ে বসে রয়েছি এখনো পর্যন্ত। আমরা পজিটিভ করার চেষ্টা করেছি হার্ট অ্যান্ড সোল। আমরা চাই পজিটিভ হোক, আমরা চাই আবার বিদ্যালয়ে ফিরে যাই। এই পরীক্ষা ব্যবস্থাটা আমাদের জন্য কারোর জন্য সুখকর নয়, কারো জন্যই নয়। কতজন চাকরি পাবে না, সেটা কে হবে সেটা কেউ জানে না। তো যেটা আপনার আমার কষ্টের দ্বারা, পরিশ্রমের দ্বারা অর্জিত, সেটাকে আমি কোনো মতেই হারাতে চাই না, আমরা কোনো মতেই হারাতে চাই না। সেইটা বোঝার চেষ্টা করুন। কিছু ফাউ উল্টোপাল্টা এবিসিডি মার্কা লোকজন উল্টোপাল্টা বলে বেড়ায়। আমি জানি কষ্ট হচ্ছে, সবাই সেই জন্য সহজে হয়তো বিশ্বাস করছেন, তবু একটু বিচার বুদ্ধি বিবেচনা করে করবেন। বর্তমানের বিচার ব্যবস্থাকে আমার মনে হয় এর থেকে ইংরেজ শাসন ব্যবস্থায় বিচার ব্যবস্থা অনেক ভালো ছিল, এর থেকে ভালো ছিল। এখানে সন্ত্রাসবাদীদের ক্ষমা ভিক্ষা হয়ে যায়, এখানে ধর্ষকদের ক্ষমা হয়ে যায়, এখানে বড় বড় খুনি তাদের প্রাণ ভিক্ষা হয়ে যায়, রাত্রিবেলা কোর্ট বসে। আর এখানে জাতির মেরুদণ্ড, জাতি তৈরির কারিগর যারা, তাদেরকে রাস্তায় ফেলে পেটানো হয়, লাথি মারা হয়। আর বিচার ব্যবস্থাও উদাসীন থাকে, দিনের পর দিন ডেট দেয়, সঠিক বিচার করে না, শোনে না। কোথায় যাবেন? আপনি, আমি, আমরা যোগ্য মঞ্চ, অন্য কোনো মঞ্চ খুবই তুচ্ছ, খুবই নগণ্য। এই রাষ্ট্রের কাছে, এই বিচার ব্যবস্থার কাছে আমরা তুচ্ছ। এই সমাজও সঠিক অর্থে হয়তো আমাদের পাশে দাঁড়ালো না। আমাদের অনেক সহকর্মীকে আমাদের পাশে পেয়েছি, তাদের কাছে আমরা কৃতজ্ঞ। কিন্তু অনেক সহকর্মী যারা দিনের পর দিন এই অবস্থাতেও আমাদের সঙ্গে বাজে ব্যবহার করেছেন, ধিক্কার জানাই তাদের, লজ্জা লাগা দরকার তাদের। তাদেরকে প্রশ্ন করবেন তো যে আপনি 10 বছর আগে চাকরি পেয়েছেন, দেবেন আরেকবার পরীক্ষা আমাদের সঙ্গে দিয়ে দেখান তো, পরীক্ষা দিয়ে দেখি আপনি কত বড় অক্সফোর্ড থেকে আর কেমব্রিজ থেকে পাস করে এসেছেন, কত মেধাবী। আপনারা আমার সহকর্মী, আমি সবার কথা বলছি না, বৃহৎ অংশ আমাদের সমর্থন করে, আমাদের কষ্ট যন্ত্রণা বোঝে, কিন্তু তার বাইরেও কিছু অংশ আছে আমরা খবর পাই, লজ্জা লাগে যে এই পরিস্থিতিতেও আপনারা এতটা অমানবিক হন কি করে। আমাদের দোষ কি আছে? আমরা কি দোষ করেছি? বিচার ব্যবস্থা বলতে পারছেন আমরা দোষ করেছি, সরকার জানে, আপনিও জানেন, কিন্তু অসহায়তার সুযোগ নিয়ে আমাদেরকে অপমান করছেন, আমাদের আরো প্রতিকূল পরিস্থিতির সৃষ্টি করছেন। দিন না একবার পরীক্ষা, বুকে হাত দিয়ে বলুন তো, আপনি যে প্যানেলে চাকরি পেয়েছিলেন ওই বছর আপনার কোনো প্যানেলের একজনও দুর্নীতি করে চাকরি পায়নি, তাহলে তার দায় নিয়ে যদি আজকে ওই বছরের প্যানেলটা বাতিল হয়ে গিয়ে আপনাকে এতদিন পরে আবার পরীক্ষায় বসতে বলা হয়, মেনে নেবেন? মেনে নেওয়া যায়? সম্ভব নয়। আমি জানি না আরো কত ওই খেজুরির ওই ভৌত বিজ্ঞানের শিক্ষকের মতো নিজেকে যোগ্য প্রমাণ করার আগেই প্রশান্ত দাস স্যার আমাদের মধ্যে নেই, আমরা ভুলিনি। মুর্শিদাবাদের সেই স্যার এক বুক যন্ত্রণা নিয়ে আমাদের মধ্যে নেই, উনি আমাদের ছেড়ে চলে গেছেন। আজকে সুবল স্যার অসুস্থ হয়ে উঠেছেন, একটা সাইড কাজ করছে না। এইগুলো দেখে না নিজেকে স্থির রাখতে পারছি না। আমি মানে লাইভে কমই আসি, কিন্তু আমি এইগুলো দেখে না স্থির থাকতে পারছি না।
রাগে, ঘৃণায়, কষ্টে, যন্ত্রণায়। শুধু তো একটা মানুষ নয়, একজন নয়, ওই মানুষটার উপরে পুরো পরিবারটা নির্ভর করে, আরো 4টে 5টা 6টা পরিবারের সদস্যরা নির্ভর করে। পুরো পরিবারগুলো শেষ হয়ে যাবে। দায় নেবে না সরকার? দায় নেবে না সরকার? পরীক্ষা নামক গঙ্গা জলে স্নান করে নিজের পাপ ধুতে চাইছে। ওনাদের কাছে ভোটার বড়, ভোট বড়। নিজেরা দুর্নীতি করলে, পুলিশকে গালাগাল দিলে 7 খুন মাফ হয়ে যায়। আর যখন আমাদের চাকরি কেড়ে নিয়ে আমাদের জীবনগুলোকে অন্ধকার করে দেওয়ার ব্যবস্থা হয়, কোথায় বলবে এই যন্ত্রণাগুলো? আমি যে কথাগুলো বলছি এটা আমাদের সবার কথা, আমি জানি। অনেকে বলছিলেন ওইমার নিয়ে, আমি একটু আদালতের বিষয়ে ফিরে, ওইমার দাবি করুন, ওইমার নিয়ে করুন। ওইমারের ব্যবস্থাটা কি হলো? ওইমারের শুনলই না। সমস্যাটা 17 তারিখ, 3 তারিখ, অমুক তারিখ নয়। বিচারককে ঠিক করতে হবে কোন স্ট্যান্ডটা নেবে। আপনারা ওইটাতেই বলছেন হ্যাঁ হবে, ওটারও জিজ্ঞাসা হবে। আমরা পরীক্ষা দিতে চাই না, আমাদের ভ্যাকেন্সি কমে গেছে, আমাদের অনেকের এজের সমস্যা হচ্ছে, অনেক সাবজেক্টে যে সাবজেক্টে ভ্যাকেন্সি নীল হয়ে গেছে। সেই সমস্ত বিষয়গুলো আমাদের এসএলপিতে আসছে। আমরা রিভিউটাকে গুরুত্ব দিয়েছিলাম, কিন্তু বিষয়টা তো আরো গভীরে যেতে হবে। ওই অক্ষয় কুমারের ওই ডায়লগটা মনে আছে, जो मैं बोलता हूं वो करता नहीं और जो करता हूं वो बोलता नहीं। এই বিচারকদের অবস্থা তাই হয়েছে। যেটা ওনারা বলেছেন সেটা ওনারা করেননি, আর যেটা ওনারা করেছেন সেটা ওনারা বলেননি, কখনো আলোচনাই হয়নি কোর্টরুমে। পরীক্ষা নিয়ে বলছে পরীক্ষা আছে জটিল পদ্ধতি, ওখানে যাওয়া যাবে না। সেই পরীক্ষা পদ্ধতি নিয়ে এসছেন আমাদের জন্য। কি করবেন আপনি কি করবেন? আপনি সিবিআই, মানে এখানে আমি পদার্থবিদ্যার ছাত্র, ওই হাইসেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল ইউজ করতে হবে। যে কখনো আমি মানে সিবিআইয়ের তথ্য, সিবিআইয়ের উদ্ধার করা ডাটা মানছি যখন অযোগ্যদের চিহ্নিত করছি, আবার যোগ্যদের যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই তখন আমি মানছি না। তার মানে আমি মানছি আবার মানছিও না। অদ্ভুত। আমরা আইনের ছাত্র নয়, কিন্তু কমন সেন্স বলে একটা ব্যাপার আছে। বর্তমান বিচার ব্যবস্থায় এবং আমাদের ক্ষেত্রে সঙ্গে যেটা হচ্ছে সেটা মনে সেই সাধারণ বোধ বুদ্ধির ঊর্ধ্বে চলে গেছে। একটা কথা পরিষ্কার করে বলে রাখি, আমাদের বেঁচে থাকার অবলম্বন যদি কেড়ে নেওয়ার ব্যবস্থা হয় এবং কেড়ে নেয় এই সরকার এবং বিচার ব্যবস্থা, এর ফল কিন্তু ভোগ করতে হবে। পরিষ্কার বলে রাখলাম, এর ফল কিন্তু ভোগ করতে হবে। কষ্ট হয়। আমাদের অপরাধ শুধু আমরা ভালো শিক্ষক হতে চেয়েছিলাম, আমরা পয়সা দিইনি, আমরা ঘুষ দিইনি, আমরা দুর্নীতি করে চাকরি পাইনি, 15 লাখ দিইনি। এটাই আমাদের অন্যায়। 240 টাকা দিয়েছিলাম, এই অন্যায়টা করেছি। কেন এই সরকার যোগ্যদের বাঁচানোর জন্য তার সর্বোচ্চ চেষ্টাটা করলো না? অনেকে বলেন অমুক আন্দোলন, তুমুক আন্দোলন, অমুক আন্দোলন, ওদের ওই অমুক হয়ে যাবে, ওটা করে নেবে। বাবা, 15 দিন আগে পর্যন্ত আমরা রাস্তায় ছিলাম। আমরা রাস্তার আন্দোলনে ছিলাম। আইনি লড়াই তো চলছেই। রিভিউ মেনশন করিয়ে দ্রুত তোলানোর ব্যবস্থা আমরা করেছি। শুনবে না, মানবে না, সেটা আপনার আমার হাতে নেই। সেটা যাদের হাতে দেওয়া রয়েছে সেই বিচার
বিচারক ও বিচার ব্যবস্থা তারা যদি সঠিক বিচার দিতে ব্যর্থ হয় বা না দেয়, রাজনীতির জাঁতা কলে পড়ে কি করবেন? তবু আশায় মরে চাষা। এখনো আমরা আশা করে বসে রয়েছি এবং চাইও যে যেহেতু আমরা কোনো অন্যায় করিনি, আমাদের বিরুদ্ধে কোনো অন্যায়ের অভিযোগ নেই, দুর্নীতির অভিযোগ নেই, কোনো পয়সা দিয়ে চাকরি কেনার অভিযোগ নেই, বিচার ব্যবস্থা রিভিউয়ে আমাদেরকে চাকরি ফিরিয়ে দেবে, এই দাবি আমি জানাচ্ছি, আমরা জানাচ্ছি, এবং সেটাই উচিত বিচার হবে। যে নিরপরাধ, যে কোনো অন্যায়ের সঙ্গে সংযুক্ত নয়, তাকে সঠিক বিচার দেওয়াটাই হচ্ছে বিচার ব্যবস্থার দায়িত্ব। আর যে অন্যায় করেছে তাকে শাস্তি দেওয়াটাই বিচার ব্যবস্থার করণীয় কাজ। কিন্তু আমাদের সঙ্গে এটা হচ্ছে না কেন আমরা বুঝে উঠতে পারছি না। তাই আমরা আশা করব রিভিউতে কিছু ভালো আসুক। 178খানা রিভিউ পিটিশন ফাইল হয়েছে, যা ভারতবর্ষের বিচার ব্যবস্থার কাছে দৃষ্টান্ত। এতগুলো কোনো একটা কেসে এতগুলো রিভিউ পিটিশন কোনোদিন ফাইল হয়নি। তাহলে আপনি কি এমন বিচার দিয়েছেন যে কোনো পক্ষ সেই বিচারে সন্তুষ্ট নয়? যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণ হয়নি যোগ্য, তারাও সন্তুষ্ট নয়, তাদের চাকরি কেড়ে নিলেন। যারা ওয়েটিংয়ে ছিল তারাও কোনো আশা নেই, তারাও পাবে না। বাকি যারা পক্ষ ছিল তাদেরও কোনো আশা নেই, একদম মূল সমেত কেটে দিয়েছেন, প্যানেলটাই ক্যান্সেল করে দিয়েছেন। বিশাল বাহাদুরির কাজ করেছেন। 10 বছর আগে পরীক্ষা দিয়েছি, 7 বছর চাকরি করছি, প্যানেল উড়িয়ে দিলেন। কোথায় যাবে? এবার বলছেন কি আমি এই কথাটা একটু বলবো, কিন্তু অন্যভাবে নেবেন না, কিন্তু যেটা আমি এটা বলছি আইনগত দিক থেকে। আগেও বলেছি, আবারও বলছি, আমার যে সকল সহকর্মী অন্য কোনো গভর্নমেন্ট জবে জয়েন করেছিলেন, আগে করতেন, সে যে কোনো গভর্নমেন্ট জবে, ওনারা ফিরে যাবেন। আমি হলেও যেতাম, কোনো সুযোগ পেলে তো অবশ্যই যাব। কিন্তু আমার বিচার, ওনাদের সঙ্গে কোনো প্রশ্ন নয়, আমার প্রশ্নটা হচ্ছে বিচার ব্যবস্থাকে। যে আপনি 15,403 জনকে বললেন নট স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড, তাহলে যারা গভর্নমেন্ট জব করতো আগে তারা যে আনটেন্টেড, আপনি কোন হাইসেনবার্গ না কোন বার্গের প্রিন্সিপাল অ্যাপ্লাই করেছেন? আমার বিচারপতির কাছে প্রশ্ন, আমার সহকর্মীদের নিয়ে কোনো প্রশ্ন নয়। কারণ আমি অন্য কোনো চাকরি, গভর্নমেন্ট চাকরি করলে আমাকে সুযোগ দিলে আমিও যাব, সেটা প্রশ্ন নয়। তাই ওটা নিয়ে কোনো শোনা, আমার প্রশ্নটা বিচার ব্যবস্থার, বিচার দেওয়ার প্রণালী নিয়ে, পদ্ধতি নিয়ে। যে আপনি বললেন যে কোনো দুর্নীতি করে থাকলে সে পুরনো আগে চাকরি করলেও সে চাকরিতে ফিরে যেতে পারবে না। আর আপনি আমাদের বেলা বললেন নট স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড, তার মানে কি? টেন্টেড হতেও পারে, আবার আনটেন্টেড হতে পারে, নট স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি। তাহলে কেউ পুরনো জব চাকরি করতো, সে যে আনটেন্টেড, এইটা কোন রিয়েজেন্ট দিয়ে কেমিক্যাল রিয়াকশন করে বের করলেন? আমাকে বলতে হবে বিচার ব্যবস্থাকে। গ্যাঁজাখড়ি বিচার চলছে, গ্যাঁজাখড়ি বিচার। আপনাদের বিরুদ্ধে বলা যাবে না কিছু? হ্যাঁ, আপনাদের বিরুদ্ধে কিছু বলা যাবে না? যেখানে সিবিআই লয়ার দাঁড়িয়ে বলছে যে এই ডাটা অথেন্টিকেট, এই ডাটা জেনুইন, এই ডাটা অরিজিনাল, কোনো ট্যাম্পারিং হয়নি, তারপর আপনি আপনার মর্জি মতো বিচার দেবেন, আর আমরা সাধারণ নাগরিক, সাধারণ গরিব বাড়ির ছেলে বলে মেনে নিতে হবে আমাদেরকে? এরপরে আপনারা আমাদের জন্য নতুন চাকরিতে নিয়োগ করার ডবল চাকরির ব্যবস্থা করবেন। 60 বছর রিটায়ারমেন্টের আগে আর কতবার চাকরিতে বসবো আমরা? বলে দিন তো, অ্যাপয়েন্টমেন্ট লেটার লিখে দিন যে আপনাদেরকে আরো 4 বার পরীক্ষায় বসতে হবে প্রতি 5 বছর ছাড়া। আর যারা আমাদের অবস্থা থেকে হাসছেন দাঁত বের করে, সে নতুন হোক বা আমাদের কিছু পুরনো সহকর্মী, তারা জেনে রাখুন, এই প্যানেলে সমস্যাযুক্ত প্যানেল যারা নতুন চাকরিতে আসছেন, আমি চাইবো তারা অন্য ফ্রেশ চাকরি পাক, নতুন রিক্রুটমেন্ট হোক, কিন্তু আমাদেরকে আঘাত করে, আমাদেরকে খোঁটা দিয়ে আপনাদের ভালো কিছু হবে না, এটা জেনে রাখুন। আমরা চাই আমার ভাই বোনেরা চাকরি পাক, তাদের জন্য প্রতি বছর এসএসসি হোক, দুর্গাপুজোর মতো এসএসসি হোক, যেটা হচ্ছিল এক সময়। কিন্তু আমাদেরকে কষ্ট দিয়ে ওনাদের জন্য এই ব্যবস্থা, তেনাদের জন্য এই ব্যবস্থা। একবার ভাবুন তো, আপনি নতুন চাকরি পাওয়ার পর, নতুন ছেলেটি চাকরিতে জয়েন করার 3 বছর পরে প্যানেল ক্যান্সেল হয়ে গেছে,
5 বছর পরে প্যানেল ক্যান্সেল হয়ে গেছে, 10 বছর পরে প্যানেল ক্যান্সেল, তাকে আবার চাকরিতে বসতে বলা হবে, মানতে পারবেন তো তখন? যেটা আপনার নিজে মানতে পারবেন না সেটা অন্যকে কেন বলছেন? না আপনিও তখন যদি অন্যের দোষ নিয়ে যদি আপনার প্যানেলটা ক্যান্সেল হয়, আপনিও তখন দোষী হবেন নাকি? হবেন তো? তাই বেশি উৎফুল্ল হবেন না, যে ভাবছেন হ্যাঁ এরা সবাই দোষী। তাই আমরা তো চাই আমাদেরকে দোষী প্রমাণ করুক, আর দোষী যদি প্রমাণ করতে না পারে তাহলে রাজ্য সরকার এই বিচার ব্যবস্থা আমাদেরকে বিচার দিক। বিচার দেওয়ার একটাই অর্থ, আমাদেরকে বিদ্যালয়ে ফেরাক। কোনো নতুন পরীক্ষাটাই আমাদের জন্য সুখকর নয়। এবার বলবেন হ্যাঁ স্যার আপনি ফর্ম ফিল আপ করেননি, আমরা ফর্ম ফিল আপ করিনি, স্বেচ্ছায় করেছি, আপনি করেছেন, আপনি চান পরীক্ষা, আপনি পরীক্ষা দেবেন, চাকরি করবেন, নতুন চাকরিতে বসতে চান, চাকরির পরীক্ষায় চান না তো? কেন তুলেছেন, ফর্ম ফিল আপ করেছেন কেন? বাধ্য হয়েছেন, আপনার কাছে কোনো উপায় রাখা নেই। আমাদের কাছেও তো তাই, তো তার তো আলাদা কিছু তো নয়। এবার বলবে আপনি পড়তে বসছেন, এই বয়সে কেউ পড়তে স্বেচ্ছায় বসে? যেখানে পড়ানোটা আমাদের এখন পেশা, স্কুলে এবং বাড়িতে ছেলে মেয়েদেরকে পড়তে সঙ্গে করে নিয়ে পড়তে বসানো, এটা ব্যাপার আমাদের কাজ। আমরা এখন নিজেরা ইচ্ছে না থাকলেও বই নিয়ে বসতে হচ্ছে, কিছুই মাথায় ঢুকছে না, অনেকদিন অনভ্যস্ত। আর সেই কবে পড়াশুনো ছেড়ে এসছি। এখন আমরা ভালো শিক্ষক, আমরা কেউ এখন আর ভালো স্টুডেন্ট নয়। সত্যি কথা বলতে আসতে চাই না, আমি আগে শুরুর থেকেও বলেছি আসতে চাইনি, কিন্তু এই সুবলবাবুদের মতো ঘটনাগুলো আমাকে বড় বিচলিত করছে। আমি জানি আমাদের মধ্যে অনেকেরই শারীরিক মানসিক অবস্থা ভালো নেই, তারা খুব কষ্টে রয়েছে, মেসেজ আসে, ফোন আসে, কষ্ট হয় যে কি পাপ করেছিলাম এই বাংলায় জন্মে, কি এমন উন্নয়নের জোয়ার এখানে বইছে, কি এমন ডবল ডবল চাকরি হচ্ছে, এটাই কি ডবল চাকরির নমুনা? এটাই কি খেলা হবে? আমাদেরকে নিয়ে খেলছেন ফুটবলের মতো, দিনের পর দিন আপনাদের অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায় না, আর চোর ছাচ্ছরগুলোর সাফাই গাইতে তখন আপনাদের সময়ের অভাব হয় না। বিচার ব্যবস্থাকে প্রশ্ন করছি, এই চাকরি চুরি কে করেছে? সরকার করেছে। কাকে দিয়ে করিয়েছে? এসএসসি কে দিয়ে করিয়েছে। কি শাস্তি দিয়েছেন তাদের? এই যে নতুন এসএসসিটা নিতে যাচ্ছেন, কাকে দায়িত্ব দিয়েছেন? সেই স্কুল সার্ভিস কমিশনকে দায়িত্ব দিয়েছেন নতুন পরীক্ষা নেওয়ার। ওই স্কুল সার্ভিস কমিশনের কম্পিউটার থেকে, সার্ভার থেকেই মেসেজ গেছিল যে এদের ওএমআর এর নম্বর বাড়াও, ম্যানিপুলেশন করো। তাকেই আপনারা দায়িত্ব দিয়েছেন। শাস্তি কাকেও দিতে পারলেন না। কাকে দিলেন? যারা নিরীহ, নিরপরাধ, দোষী প্রমাণিত নয়, তাদের চাকরিটা কেড়ে নিয়ে তাদেরকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করলেন। ধিক্কার জানাই, ঘৃণা জানাই ভারতবর্ষের এই বিচার ব্যবস্থাকে, বলতে দ্বিধা নেই। এইটা বলার পরে যদি কোনো ব্যবস্থা করেন করুন, আমার কোনো বলে নেই। আমাদের সবার যন্ত্রণার কথা বলছি, আমি শুধু একা নয়, আমি বারবার বলছি, কোনো মঞ্চের কথা নয়, সমস্ত চাকরি হারার হয়ে বলছি, সে যে মঞ্চেরই হোক, সবার যন্ত্রণার কথা বলছি। ধিক্কার জানাই আপনাদের। যেখানে ভারতবর্ষ চাঁদে পৌঁছে যাচ্ছে, যেখানে ভারতবর্ষ সফটওয়্যারে পৃথিবীর প্রথম 1 থেকে 5-এর মধ্যে বড় বড় কোম্পানি রয়েছে, এত বড় সিস্টেম চলছে, সেখানে ওএমআর এর অথেন্টিসিটি আপনারা বের করতে পারলেন না। আমরা দোষী কি নিরপরাধ বের করতে পারলেন না। মেনে নিতে হবে না রাজনৈতিক ষড়যন্ত্র, নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য আমাদেরকেই বলির পাঁঠা করলেন। একদল ভেবেছে কি খেয়ে নিয়েছি টাকা, যাদের কাছে খেয়েছি তারা গলার টুটি টিপে ধরবে, তাদেরকে বাঁচানোর জন্য যোগ্যদেরও বলি দিয়ে দিই। আরেক দল ভাবছে কি এই সুযোগ পাওয়া গেছে, যোগ্য অযোগ্য বিচার করার দরকার নেই,
পুরোটাকে ক্যান্সেল করে দেওয়ার ব্যবস্থা করো, যেভাবে হোক। ও কে কি মূল্য ও আমার জানার দরকার নেই, আমি যাতে কোনো একটা পলিটিক্যাল গেন পাই। কিন্তু কোথায় আপনারা জানেন না, আপনারা এই বাংলার কত বড় ক্ষতি করছেন, বাংলার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিচ্ছেন। আপনার হাতে টাকা দেবেন, ভাতা দেবেন, শিক্ষক দেবেন না। আর যে শিক্ষকগুলো স্কুলে পৌঁছবে 5 বছর পরে তাদেরকেও স্কুল থেকে বিতাড়িত করবেন, তার দায় কার? আপনাদের। আপনাদের লোভ, চুরি। আপনি একবার ভেবে দেখুন। আমি সত্যি বলছি, মানে আমি বলবেন স্যার হয়তো আপনি আবেগতাড়িত হচ্ছেন। হ্যাঁ, আবেগতাড়িত। আমি বাঙালি বলে একসময় ভীষণ গর্বের করতাম যে শরৎচন্দ্র, রবীন্দ্রনাথ, বিবেকানন্দ, নেতাজি এই মাটিতে জন্মেছে। আমি ধন্য যে আমি এই মাটিতে জন্মেছি। দেশবন্ধু, চিত্তরঞ্জন, ক্ষুদিরাম, আমার নিজের জেলা বিদ্যাসাগরের জেলা। কিন্তু আজ কোথায় যেন সেগুলো সব মিছে হয়ে যাচ্ছে, সব মিছে হয়ে যাচ্ছে। অন্যায় করতাম, শাস্তি দিতেন, মেনে নিতাম যে দোষ করেছি, ঠিক আছে। কিন্তু কিছু করতে পারলেন না, কিছু দোষী প্রমাণ করতে পারলেন না, শাস্তিটা বড় বড় দিয়ে গেলেন। তবে হ্যাঁ, যারা কলকাতাকে বাঁচাতে দিল না বলে কান্নাকাটি করে, এতগুলো যোগ্য শিক্ষক, শিক্ষাকর্মী, আজকে শিক্ষাকর্মীদের বেতন বন্ধ। তাদের সংসারগুলো কি করে চলছে? তাদের বাবা মায়ের চিকিৎসা কিভাবে হচ্ছে? ওষুধ কিভাবে হচ্ছে? একই অবস্থা আমাদেরও হবে কয়েক মাস পরে। আপনারা অনেকে বললেন এটা করলেন না, ওটা করলেন না, উমুক ফাইল করলেন না। আর কত করবে? সঠিক বিচার দেওয়ার দায়িত্বটা কার ছিল? সুপ্রিম কোর্টে। এতগুলো কেস ফাইল হয়েছে, এতগুলো এসএলপি হয়েছে, এতগুলো রিভিউ হয়েছে, এতবার হাইকোর্টে আমরা লড়াই করেছি, সুপ্রিম কোর্টে জানে না কাদের বিরুদ্ধে অভিযোগ, কাদের বিরুদ্ধে অভিযোগ নেই, কেন তারা স্ট্যান্ড নিতে পারেনি, কেন মুখটা ফাইল হয়নি বলেই আটকে আছে, কেন তারা পরীক্ষাটাকে সবচেয়ে উত্তম পন্থা বলে অবলম্বন করছে, কেন অন্য কোনো পন্থা অবলম্বন করে আমাদেরকে স্কুলে ফেরানোর ব্যবস্থা করছে না বিচার ব্যবস্থা, বিচারক। এখন আমাদের এইখানে পরীক্ষা নামক বন্দুক ধরে দিয়েছেন, আমরা বাধ্য হচ্ছি, ইচ্ছে নেই, পারছি না। বাচ্চারা বাড়িতে বাচ্চা রয়েছে অনেকের, বিশেষ করে ম্যাডামদের তো খুবই সমস্যা, স্যাররা যদিও একটু তবুও, কিন্তু ম্যাডামদের তো খুবই সমস্যা। সংসার বা এই বয়সে এসে পড়াশুনো করে আবার নিজের চাকরিটাকে বহাল রাখতে পারবেন? কষ্ট হয় তো। তাই আমি জানি না রিভিউতে কি আসবে, জানলে আপনাদের সঙ্গে যেটুকু জানবো বা জানতে পারবো আপনাদের সঙ্গে সঙ্গে সেগুলো আপনাদের সঙ্গে প্রকাশ করব। কিন্তু একটা জিনিস আমি বুঝতে পারছি না, যে শিশু ভূমিষ্ঠ হয়ে গেছে তাকে আবার জোর করে গর্ভের মধ্যে প্রবেশ করানোর মতো ব্যবস্থা হয়ে যাচ্ছে এটা। যে আমরা চাকরির পরীক্ষা দিয়ে পাস করে ইন্টারভিউ দিয়ে কাউন্সিলিং এর মাধ্যমে চাকরি করছি 7 বছর ধরে, আজকে আবার সেই চাকরিটাকে কন্টিনিউ করা বা আবার নতুন করে চাকরি পাওয়ার জন্য আবার পরীক্ষায় বসতে হবে? সম্ভব এটা? অনেক সাবজেক্ট আছে, তার কোনো সাবজেক্টের ভ্যাকেন্সিগুলো নীল হয়ে গেছে, বিচার ব্যবস্থা দেখলোই না, হাইকোর্ট দেখলো না। কেন? বাবা জাজমেন্ট দিয়েছে, দেখবে না। সুপ্রিম আবার জেলে ভরে দেবে বললে, ওনারা নিজেরাই বলে বিচার ব্যবস্থা সমালোচনার ঊর্ধ্বে নয়, আবার সমালোচনা করলেও আবার ওনাদের বিশাল গোঁসা হয়। ওনারা সুপ্রিম বলে ওনারা নিজেদের মতো যা খুশি করবেন, যাদের পয়সা আছে তাদের কাছে তারা বিচার পাওয়ার অধিকারী। আমরা সাধারণ বাড়ির ছেলে তো, গরিব বাড়ির ছেলে তো, দিনের পর দিন হেয়ারিং এর ডেট দেন, অথচ শোনেন না। আর লাখ লাখ টাকা আমাদের ঘাট থেকে চলে যায়। আগের বারে দেখিনি আমরা? এই সুপ্রিম কোর্টের আগের বিচারপতি বলেছিলেন যে ইটস এ লার্জ নাম্বার, ইফ সেগ্রিগেশন ইজ পসিবল।
ইট উইল বি আনজাস্ট টু সেট অ্যাসাইড দ্য হোল প্যানেল। কোথায় গেল সেই সুপ্রিম কোর্টের সেই ধারণা? বলেননি? ওনার চন্দ্রচূড়ের যে স্থগিতাদেশটা দিয়েছিলেন সেখানে উনি উল্লেখ করেননি ইটস এ হিউজ নাম্বার, ইটস এ লার্জ নাম্বার, ইট উইল বি আনজাস্ট টু সেট অ্যাসাইড দ্য হোল প্যানেল, হ্যাঁ, ইফ সেগ্রিগেশন ইজ পসিবল উইল ডিসাইড দ্য মডালিটি। কোথায় গেল সুপ্রিম কোর্টের সেই মডালিটি? বিচারক বদলে যেতেই কি বিচারও বদলে গেল? এটা হয়? আরো মানবিক কেন? আপনাদের বড় বড় কথা বলেন আপনারা, সংবাদপত্রে আসে, টিভিতে আসে, বিচার ব্যবস্থা সাধারণ মানুষের জন্য, সাধারণ গরিবের জন্য আসে বিভিন্ন সময়। দেখবেন এতজন যোগ্য ছেলে মেয়ে যারা এতদিন ধরে সার্ভিস দিয়ে আসছে, যাদের বিরুদ্ধে কোনো দুর্নীতি অভিযোগ প্রমাণিত হয়নি, তাদেরকে বিচার না দিতে পারাটাও কি বিচার ব্যবস্থার ব্যর্থতা নয়? আপনারা নিজেদের আত্মমূল্যায়ন করবেন না? আমি জানি এইখানে বলে আপনাদের কাছ পর্যন্ত পৌঁছানো যাবে না। আমরা যখন পৌঁছানোর চেষ্টা করি আপনারা শুনতে চান না, আমাদের লয়াররা যখন বলে শুনতে চান না, বলতে দেন না, আর যেটুকু শোনেন তার ঠিক উল্টোটা করেন। এখানে তো আর কারো কিছু করার থাকে না। বুকে হাত দিয়ে বলুন তো আপনি অপরাধী, আপনার বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণিত হয়েছে, আপনি টাকা দিয়ে চাকরি পেয়েছেন, করেননি তো। কিন্তু তারা যদি সেটা স্বীকার না করে আপনার কাছে, আপনার বিশেষ করে 9-10-এর ওই মাত্র জল করছে, নিজের মানে সিগনেচারটা পর্যন্ত হাসছে, বলছে কিরে 2016-তে এই সিগনেচারটা তোরই ছিল, এই ওই মাত্র তোর, আমাকে অচেনা লাগছে। আপনি হাসবেন, কাঁদবেন, কষ্ট পাবেন, আপনি নিজে বুঝতেই পারছেন না যে কি করণীয় আপনার। অদ্ভুত সিচুয়েশন। আমাদের বলার কোনো নেই, আমরা বলতে পারছি না যে এই যন্ত্রণা থেকে কিভাবে মুক্তি হবে। আরো কত সুবল স্যারেরা, আরো কত প্রশান্ত স্যারেরা, আরো কত ওই মুর্শিদাবাদের স্যারেরা পৃথিবী থেকে অসুস্থ হয়ে পড়লে মারাত্মকভাবে, বা পৃথিবী থেকে ছেড়ে চলে যাওয়ার পরও এই সরকার, এই বিচার ব্যবস্থা একটু মানবিক হবে। সেই ছিল না, চন্দ্রা এ করিল যে সে মরিয়া প্রমাণ করিল সে মনে নাই। আমাদের সবাইকে কি তাহলে মরতে হবে? আমাদের কাছে কি আর কোনো উপায় রাখবেন না এই বিচার ব্যবস্থা, এই সরকার? বড় বড় ডায়লগ দেন পশ্চিমবঙ্গ সরকার। এখন একটা প্রধান কাজের মধ্যেই পড়ে বিভিন্ন ধরনের চুরি করা। হ্যাঁ, পরিষ্কারই বলছি, চুরি করা। আমাদের চাকরি চুরি করেছেন, আমাদের স্বপ্ন চুরি করেছেন, আর অন্য চুরির কথা তো বললামই না, আমার বিষয়টাতেই থাকলাম। এমন কোনো বিষয় নেই যে আপনারা চুরি করেন। আমরা তবু বলছি, শেষ আমি লাইভটা এখানে আর বেশি বাড়াবো না। আমি সত্যি কথা বলতে যন্ত্রণার কথাগুলো বলবার জন্য, শেয়ার করার জন্যই মেনলি আসা। মানে অন্য কোনো নতুন খবর তো আমি দিতে পারছি না, থাকলে নিশ্চয়ই দিয়ে দিতাম, বা আমাদের অন্য কেউ এসেও হয়তো দিয়ে দিত, নেই। কিন্তু বিচলিত হচ্ছি, সবাইকে কষ্টে দেখছি, সেই যন্ত্রণা থেকেই লাইভে আসলাম। যে এই যন্ত্রণা আপনার একার নয়, এই যন্ত্রণা আমাদের সবার, আমরা সবাই একই যন্ত্রণার মধ্য দিয়ে যাচ্ছি। এই পরিস্থিতি তৈরির দায়, 1 নম্বর দায়কে এই চোর সরকারের, আর 2 নম্বর দায়কে বিচার ব্যবস্থার। এতজন, এতগুলো রিভিউ পিটিশন, এত কিছু আপনারা দেখবেন না খুঁটিয়ে? আপনারা দেবেন না বিচার? 800 জনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ পেয়েছে, টিচারদের ক্ষেত্রে বলছি। 15,400 মতো কোনো অভিযোগ নেই। তাহলে আপনাদের যে বিচারপতির বাড়িতে আগুন লাগার পরে যে দমকল গিয়ে টাকা উদ্ধার করেছিল, তাহলে কি আপনাদের সবাইকে রিজাইন করবেন?
না আপনাদেরকে ইমপিচমেন্ট করে আপনাদের পদ থেকে সরাতে হবে? উত্তর দিন। আপনারা কি চাকরিতে ছেড়ে দেবেন যে যেখানে রয়েছেন, সে ডিস্ট্রিক্ট কোর্ট থেকে শুরু করে সুপ্রিম কোর্টে যে যেখানে দায়িত্বে রয়েছেন? আপনাদের বিচারকের বাড়ি থেকে তো টাকা পাওয়া গেছে। দমকলে আগুন লেগেছিল না? আরো কিছু জনের বাড়িতে আগুন লাগলে আরো অনেক টাকা উদ্ধার করা হবে, পাওয়া যাবে। নট স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড, পাওয়া যেতেও পারে আবার নাও পারে। নট স্পেসিফিক্যালি, উই আর অলসো ইউজিং দ্যাট ফ্রেজ অর উই আর অলসো ইউজিং দ্যাট লাইন। আপনার বাড়িতেও থাকতে পারে, আগুন লাগুক একবার, তাহলে বোঝা যাবে। এই অপমান, এই যন্ত্রণা আমাদের জীবন শেষ করছে, কিন্তু আপনি ভাবছেন এতে সমাজের মঙ্গল হবে? আর যারা দাঁত বের করে হাসেন, তারা একটু সহানুভূতির সঙ্গে বিচার করুন যে আমরা কোন পরিস্থিতিতে পড়েছি। ভগবান না করুক আপনি যদি কোনোভাবে চাকরি পান, আপনার সঙ্গে যদি এরকম হয়, আপনার অনুভূতিটা কেমন হবে? সে আমার কোনো সহকর্মী হতে পারে বা নতুন কোনো চাকরি প্রার্থী হতে পারে। আপনি যদি সহানুভূতির সঙ্গে একটা জিনিসের বিচার করতে না পারেন, বিশ্লেষণ করতে না পারেন, আপনি কি শিক্ষক হবেন? হ্যাঁ, আপনি কি শিক্ষক হবেন? আপনার সঠিক বিচারবোধ নেই। আপনার কোনটা অন্যায় হয়ে যাচ্ছে, কোনটা ন্যায় হয়ে যাচ্ছে, কোনটা ঠিক, কোনটা ভুল, আপনি বিচারই করতে পারলেন না। দাঁত বের করে হাসে দিলেন, হ্যাঁ পরীক্ষা দিয়ে দাও। আপনি দেবেন? আসুন না পরীক্ষা একবার দিই, আবার দেখি কে চাকরি পায়। আসলে আমরা ওই বিপদটা আঁচ করছি, শঙ্কাটা আঁচ করছি বলেই আমরা চাই না যারা চাকরি করছে, যারা নিজের পরিশ্রম করে কষ্ট করে চাকরি পেয়েছে, তারা একজন চাকরি হারাক। আপনি ভাবুন তো, যে স্যারের যে সাবজেক্টের ওই পোস্টটাই নেই, সে কোথায় অ্যাপ্লাই করবে? এরকম মনে গেছে অনেক সাবজেক্ট আছে 200-300 সিট অ্যাবলিশ হয়ে গেছে, নেই, কোথায় যাবে? যারা চাকরি করতো তারা সবাই চাকরি পাবে না। অনেক ম্যাডাম আছে এই 10 বছর আগের পরীক্ষায়, অনেক স্যার আছে এই পরীক্ষায় শারীরিকভাবে অসুস্থ হয়েছে, নতুন চাকরি দেওয়ার মধ্যে। আজকে বলে সুবলবাবুর কথাই বলুন না, উনি যদি শারীরিকভাবে অসুস্থ হন, উনি পরীক্ষাটা দেবেন কি করে? কত ম্যাডাম আছে প্রেগনেন্ট অবস্থায় রয়েছেন, কত ম্যাডাম আছেন শারীরিক মানসিক সিভিয়ারলি ইল, তাদের কোথায় যাবে? আমরা চাই সবাই সুস্থ থাকুন এবং ভারতবর্ষের বিচার ব্যবস্থা এতদিন পর্যন্ত যে অন্যায় করেছে, সেই অন্যায় করার পথ রাস্তা থেকে বেরিয়ে এসে আমাদেরকে ন্যায় পাইয়ে দিক। রিভিউ পিটিশনে যেন আমাদেরকে মুক্তি দেয়, আমাদেরকে যেন বিদ্যালয়ে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করে দেয়। আর এটুকু বিশ্বাস আপনারা রাখুন, কে কি বললো, কে না বললো, কার নামের সঙ্গে বিশ্বাস থাকলেই সবাই বিশ্বাসযোগ্য হয়ে ওঠে না। যারা কোনোদিন রাস্তায় লাথি খায়নি, পিঠে রাস্তায় ঘষানোর কোনো নেই, যারা প্রশাসনের চোখে চোখ রেখে কথা বলেনি, তাদের একটা কাজের মধ্যেই পড়ে। যারা সামনে গিয়ে লড়াই করছে তাদের এবেলা ওবেলা করে দুবেলা করে গালাগালি দেওয়া, অপমান করা, এটা করলেন না, ওটা করলেন না। আমরা কেউ কোনো কিছু একা করি না, সমষ্টিগত আলোচনার মাধ্যমে হয় এবং আইনজ্ঞ লয়ারের সঙ্গে আলোচনার মাধ্যমে স্থির হয় কোন ডিসিশনটা কখন নেওয়া হবে না হবে। আপনি বললেই তো সবসময় সম্ভব হয় না। অনেকেই তো বলেছিল যে ওএমআরটা দাবি করে চলুক। ওএমআর কেসটা কি হয়েছে? শুনলই না, খারিজ করে দিল। আপনারাও অনেকে আমাদেরকে দোষ দিয়েছিলেন। ওএমআর কেসটা তো শুনেছেন, ওএমআর কেসটা শুনলো কি সুপ্রিম কোর্ট? বললো ওএমআর সবাই পাবলিশ করতে হবে। ওনারাই দুদিনে দুরকম বলেন, এবেলা বলে আরেক রকম বলেন। আমাদের কোনো অসুবিধা নেই, ওএমআর পাবলিশ করলে করুক, কিন্তু সুপ্রিম কোর্টের স্ট্যান্ডটা কি? শুনেছে কি কারো কথা? সে যে পার্টি করুক, আমরা করি, সুমন করুক, অন্য যেই করুক, করেছে তো, শুনেছে কি, মেনেছে কি? বিকাশ তো অনেক কথা বলে, তার সব কথা কি মেনেছে? মানেনি তো। আমার প্রশ্ন, আমার কথা মানবেন কি? আমার কথা সামের কথা নয়, যেটা লজিক্যালি, যেটা যুক্তিপূর্ণ, যেটা হলে বিচার পাবে মানুষ, সেই কথাটা মানুন। সেটা কিন্তু হচ্ছে না। বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদছে। অমুককে দেখে নেবো, তুমুককে দেখে নেবো। আমরা দেখতে পাই মাঝে মাঝে কিছু অসভ্য, আমরা জানি না তারা আদৌ শিক্ষক কিনা।
আমরা দিনের পর দিন রাস্তায় ছিকেছি, দিনের পর দিন সরকারি আধিকারিকের সঙ্গে আলোচনা বসেছি, দিনের পর দিন আমরা এসএসসি চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করেছি। যদি কোনো রাস্তা বেরোয়, দিনের পর দিন রাস্তা আমরা পড়ে থেকেছি। আর আপনি 4 মাস আগে থেকে পড়াশোনা শুরু করেছেন। যদি পরীক্ষা হয় আমি আগে ওদেরকে বিট করে বেরিয়ে যাব। আর গালাগালি দেওয়ার সময় আপনি আগে আঙুলটা আমাদের বিরুদ্ধে তোলেন না। বিবেক বলে কোনো বস্তু আছে না? ওটাও চাকরি যাওয়ার সঙ্গে সঙ্গে বিবেকটাও হারিয়ে গেছে। আমরা পারিনি নয়, আমাদেরকে জোর করে হারানো হয়েছে। সেই মহাভারতের অভিমন্যুর মতো চক্রব্যূহের মধ্যে ঢুকিয়ে জোর করে দশচক্রে ভগবান ভূত করার চেষ্টা হচ্ছে। আমরা কেউ অপরাধী নয়, কেউ দোষী নয়, আইন প্রমাণ করতে পারেনি, তারপরে আমাদেরকে সাজার ব্যবস্থা করেছে। আপনি কি করবেন? আপনি কি করবেন? রাষ্ট্র, শাসন, পুলিশ, বিচার যদি তাদের হাতে থাকে, তারা যদি বিচার না দেয়, আপনি প্রতিবাদ করবেন, জেলে থাকবেন, মাথায় ফাটিয়ে খুন করে দেবে আপনাকে। আমরা তাও চেষ্টা করেছি আমাদের মতো করে, আমরা ব্যর্থ হয়েছি। আমাদেরকে ন্যায় দেওয়া হয়নি, ন্যায় পেতে দেয়নি, বিচার দেয়নি। আমরা শেষ বিন্দু পর্যন্ত তো দেখছি। রিভিউ পিটিশনটা যদি আমাদের পক্ষে আসে, ভালো কিছু আসে, সবাই এই চিন্তা থেকে, এই কষ্ট থেকে মুক্তি পাক, ঈশ্বরের কাছে সবাই প্রার্থনা করুন। আমিও করি, সবাই করি, তাতে আমাদের সবার মঙ্গল হবে, আমাদের পরিবারগুলো বাঁচবে। নতুন পরীক্ষা ব্যবস্থা আমাদের জন্য সুখকর নয়, এটা কিন্তু আমি আবারও বলছি নয়। কিন্তু যদি বিচার ব্যবস্থা আপনার উপরে আমার উপরে জোর করে বন্দুক ঠেকিয়ে করে, তখন আপনার আমার আর কিছু করার থাকে না। কেননা সভ্য দেশের নাগরিক হিসেবে আমরা তো আর সন্ত্রাসবাদীদের মতো আচরণ করতে পারি না। তখন আপনাকে হয়তো ইচ্ছে না থাকলেও বইটা নিয়ে বসতে হয়, কষ্ট হলেও বসতে হয়, না চাইলেও দিনের পর দিন ফর্ম ফিল আপ করবো না বলার পরেও ফর্মটা ফিল আপ করতে হয়। যেদিন ফর্ম ফিল আপ করেছিলাম কেঁদে ফেলেছিলাম, এবং শুধু আমার কাছে খবর ছিল, আমি শুধু নয়, অনেকেই জানিয়েছিল, স্যার আজকে ফর্মটা ফিল আপ করতে গিয়ে নিজের ছাতিটা ফেটে গেল। সত্যি এটা, যে নিজের হকের কষ্টে পাওয়া চাকরিটা যেন কেড়ে নেওয়ার হচ্ছে আমাদের কাছ থেকে, দিয়ে আবার একটা অনিশ্চিত জায়গায় বসিয়ে দেওয়া হচ্ছে, যেটা আদৌ আপনি আমি সাফল্য পাবো কিনা জানি না। তবে এটুকু আমি আপনাদের কাছে আশা করব, আপনার মতো আমরাও অনেক কষ্টে রয়েছি, মানসিক যন্ত্রণায় রয়েছি, কিছু ভালো না হওয়ার, আশাহত হওয়ার যন্ত্রণায় রয়েছি। আমাদের লড়াইয়ের, সংগ্রামের ফুটপাতে দিনের পর দিন পড়ে থাকার ওই দিনগুলো ভুলে যাবেন না। যে হ্যাঁ, আমার কিছু সহকর্মী আপনারাও করেছেন, হয়তো আমরা একটু বেশি করেছি, আমরা চেষ্টা করেছি, সততার সঙ্গে নিষ্ঠার সঙ্গে চেষ্টা করেছি, পরিশ্রম দিয়েছি দিনের পর দিন, কিন্তু আমরা পারিনি। আমাদেরকে বিচার ব্যবস্থা বিচার দেওয়ার দায়িত্ব সঠিকভাবে পালন করেনি এখনো পর্যন্ত। আমরা আশা করছি রিভিউতে কিছু ভালো হোক। তাই সবাইকে বলবো, এত কষ্টের মধ্যেও শারীরিক মানসিকভাবে সুস্থ থাকুন। আমরা চাই না আমাদের মধ্য থেকে আরও কোনো প্রশান্ত বর্মন তৈরি হোক, প্রশান্ত স্যারের তৈরি হোক, বা প্রশান্ত স্যারের মতো অবস্থা হোক, আরও কোনো সুবল স্যারের মতো অবস্থা হোক। একটা ম্যাডামের কথা আমি একটু আগে শুনছিলাম, উনিও নাকি প্যারালাইসিস হয়ে গেছেন। এই পরিস্থিতি আমরা চাই না, এই পরিস্থিতি আমরা চাই না। আপনারা, আমি জানি না, আমি বলছি আমি শারীরিকভাবে কতক্ষণ ঠিক থাকবো বা কি পরিস্থিতি হবে, কিন্তু তবুও যতক্ষণ পর্যন্ত চেতনা আছে, বলতে পারছি, সবাইকে বলবো আপনারা ভালো থাকুন, নিজেকে সুস্থ রাখার চেষ্টা করুন। কেন আমরা একা তো নই, আমাদের পরিবারগুলো আমাদের সঙ্গে জড়িয়ে রয়েছে। আমাদের কোনো সমস্যা হলে আমাদের ছেলেমেয়েরা, আমাদের বাবা মারা, আমাদের বাড়ির বাকি সদস্যরা প্রভাবিত হবে, কষ্টের মধ্যে পড়বে। সেই জন্যে বিশ্বাস রাখুন, আমরা এখনও লড়াইয়ের মধ্যে আছি, দেখা যাক, ভালো কিছু আশা করছি। যদি ভারতীয় বিচার ব্যবস্থা সঠিক বিচার দিতে ব্যর্থ হয়,
এটা ওদের লজ্জা, ভারতীয় বিচার ব্যবস্থার লজ্জা। আর সেই লজ্জা এই বাঙালি জাতি, বাংলা এবং তথা দেশের কোনো মঙ্গল করবে না, এটুকু আপনারা জানবেন। এই বলে সবাইকে শুভরাত্রি জানিয়ে আমার লাইভ শেষ করছি। নমস্কার।